উল্টো ঘুরে গেল সাইবান, আর পিছনে ফিরে তাকালো না। বেরিয়ে গেল বাইরে। তিতলি ঠাঁই দাঁড়িয়ে রইল নিজের জায়গায়, যেন বজ্রাহত হয়েছে। অনুরাগ কপালে হাত চেপে দীর্ঘশ্বাস ফেলল, অস্ফুট স্বরে বলল, এবার শান্তি হয়েছে তোর? অথচ তিতলি যেন তার কথাটা শুনতেই পেল না। কেউ খেয়ালও করল না। বাইরের এক কোণায় এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে কথাগুলো শুনেছে এক রমণী। করিডোরের রেলিং ধরে দাঁড়িয়ে আছে সাইবান। মাঝ নদীতে থাকায় এখন হাড় হিম করা শীতল বাতাস গায়ে লাগছে দারুণভাবে। সমস্ত লঞ্চ অত্যন্ত আলতো তালে দুলছে ঢেউয়ের সঙ্গে। এই দিকটা ছাদের কাছাকাছি হওয়ায় বেশি মানুষ নেই। অধিকাংশ নিজেদের কেবিনে, না হলে ক্যাফে আর ক্যান্টিনের দিকে আড্ডা দিচ্ছে। দূর থেকে একদল বন্ধুদের বাজানো গিটার আর গানের সুর ভেসে আসছে মৃদুভাবে। সাইবান নীরবে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে, যেখানে এখন শুধুই কালো, কোনো আলো নেই। এই মহতী নদীর মাঝে একাকী এই লঞ্চ। লঞ্চের ভেতরে ছোট্ট শহর। কি অসহায় মানবজাতি! একটা ঝড় উঠলে কি আর কিছু বাকি থাকবে? ভাবতে ভাবতে বাতাসে তামাটে ধোঁয়া উড়িয়ে দিল সাইবান। এটা তার চতুর্থ সিগারেট। নিজের শরীরের অশেষ ক্ষতির মাঝেও যে কি শান্তি, সিগারেটই যেন তার প্রমাণ। তার মতন কত অদ্ভুত মানুষই না আছে দুনিয়ায়। হুট করে সাইবানের হাতে একটা চাপড় পড়ল। ভড়কে গেল সে। হাতের সিগারেটটা ছিটকে নিচের নদীর পানিতে পড়ে গেল। সাইবান হতভম্ব হয়ে পাশে তাকাতেই আবিষ্কার করল ইরামকে। আম খাও, জাম খাও, ভাত খাও, বিরিয়ানি খাও, সিগারেটই কেন খেতে হবে? নরম গলায় বলল ইরাম, স্বামীর পাশে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। সাইবান প্রথমটায় অবাক হয়ে থেকে শেষে মুচকি হেসে জবাব দিল, আমি সিগারেট খাই না, সিগারেট আমাকে খায়। নিজেকে না খাওয়ালে হয় না? ছেড়ে দিতে বলছেন? যদি বলি হ্যাঁ ছেড়ে দেবে। আপনি বললে শুধু সিগারেট কেন, পৃথিবীটাও ছেড়ে দিতে রাজি আছি। ইরাম এবার চোখ উল্টালো। তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছো, তাই না আলাদিন? সাইবান রেলিংয়ে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বুকে দুবাহু বেঁধে বলল, ওমা, কি শিক্ষিত! আপনি ফ্লার্টিং কি বোঝেন? ভালো ভালো, এখন আর অবুঝ অবুধের সাথে তর্ক করতে হবে না। আমি শুধু বুঝি না, খুব ভালো করেই জানি ফ্লার্ট তুমি আরও কত জনের সাথে করেছো। এমনিতে তো আর সিচুয়েশনশিপ আর বেঞ্চিং এর লিস্ট বাড়েনি। আপনি এটাও জানেন আমি সবার সাথে ফ্লার্ট করি। বাহ, যাক, স্বীকার করলে তাহলে। অবশ্যই, স্বীকার না করার কি আছে? আপনি আমার সাথে ফ্লার্ট করলে আমিও ফ্লার্ট ব্যাক করব। পার্থক্য শুধু একটাই, দিন শেষে আপনি প্রেমে পড়ে যাবেন, কিন্তু আমি পড়ব না। ইরাম শান্ত চেয়ে দেখল সাইবানকে। ছেলেটা দুষ্টুমির হাসি হাসছে। নদীর ওপর দিয়ে ধেয়ে আসা শীতল বাতাসের ঝাপটায় চুলগুলো এলোমেলো হয়ে উঠছে তার। হঠাৎ একটি হাত বাড়িয়ে দিল ইরাম, সাইবানের বুকে বেঁধে রাখা বাহুর উপর রাখল। নরম কণ্ঠে শুধালো, আর কতকাল নিজেকে এমন মিথ্যা খোলসে ঢেকে রাখবে বলে পণ করেছো? সাইবানের ঠোঁটের হাসি মিইয়ে এলো। ইরামের দিকে সে খানিকটা বিস্ময় এবং কৌতূহল নিয়ে তাকালো। অর্ধাঙ্গিনী তার ছোট একটি নিঃশ্বাস ফেলল, অতঃপর তার কাঁধ ঘেঁষে দাঁড়ালো। নদীর দিকে দৃষ্টি ফেলে বলল, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে আলাদিন? কি প্রশ্ন? তোমাদের জেনারেশনে প্রেমের এত নাম প্রকার কেন? ভ্রু কুঁচকে ফেলল সাইবান। বুঝতে পারছে না স্ত্রীকে। ইরাম শান্ত গলায় বলল, সিচুয়েশনশিপ, বেঞ্চিং, ব্রেড ক্রাম্বিং, পকেটিং, গোস্টিং, অরবিটিং, কুশনিং, এত এত অনুভূতির ধরন দিয়ে কি বোঝায় আসলে? এবার সত্যি সাইবান ভীষণ রকমের অবাক হলো। ইরাম এত কিছু জানলো কবে? সে তো কয়েকটা ছাড়া অন্যগুলো কখনো ব্যবহারও করেনি। তবে কি নিজে নিজে জেনেছে? কখনো ভেবে দেখেছ এটা আসলে বৈধভাবে চিটিং করা নয় তো? ইরামের কথায় সাইবান চমকে উঠল, বড় বড় চোখ মেলে তাকালো। চিটিং? হ্যাঁ, এই যেমন ধরো সিচুয়েশনশিপের কথাই ধরি। তোমরা প্রেমিক প্রেমিকার মতন সম্পর্কে থাকবে ঠিকই, কিন্তু মুখে স্বীকার করবে না, কারো কাছে পরিচয়ও দেবে না, কমিটমেন্ট ছাড়া সম্পর্ক। সেক্ষেত্রে একজন যদি অপরজনকে ছেড়েও দেয়, অন্য কারো আকর্ষণে পড়ে যায়, তাহলে প্রতিবাদ করা যাবে না, কারণ সিচুয়েশনশিপ মানেই এমন। এটা মানেই এমন নাকি সহজ ভাষায় এক পার্টনারকে সময় পেরিয়ে আর ভালো না লাগলে যেন অন্য কাউকে ধরতে পারি বলে স্রেফ একটা টার্ম সৃষ্টি করে দেয়া হয়েছে, যেন চিটিং জিনিসটাকে চিটিং না বলা যায়। সাইবানের ঠোঁটজোড়া 1 ইঞ্চি ফাঁক হলো, অথচ সে ইরামকে কোনো জবাব দিতে পারল না। এই যুক্তির বিপরীতে যুক্তি কি ভেবে পাচ্ছে না সে। ইরাম একদম শান্ত গলায় কথাগুলো বলে যাচ্ছে।
বিয়ের আগে তুমি আমাকে বলেছিলে তোমার নাকি একটা সিচুয়েশনশিপ আর একটা বেঞ্চিং ছিল। আচ্ছা, যাকে বেঞ্চিং করেছ তার মনের কথা ভেবেছ। তুমি আসলে চাইছো অন্য কাউকে, কিন্তু একজন তৃতীয় ব্যক্তির সাথে কথা বলে, গল্প করে, আশা দিয়ে রেখেছ যে হয়তো সেও তোমার জীবনে অর্থ রাখে, সে তোমার কাছে সেকেন্ড অপশন। যদি এটা না হয় তাহলে ওটা টাইপ, সে আদতে তোমার পছন্দেই ছিল না কোনকাল। আলাদিন, যে মেয়েটাকে তুমি বেঞ্চিং করেছো তার মনের অবস্থা কখনো ভেবে দেখেছো? সাইবান ঠোঁটে ঠোঁট চেপে ফেলল, শব্দ হাতড়ে পেল না, দৃষ্টি লুকিয়ে পায়ের দিকে চেয়ে রইল। ইরাম একটু সময় বিরতি দিয়ে বলল, আমার কি মনে হয় জানো, এই সব কিছুই আসলে মানুষের মনের ফ্যান্টাসি পূরণের জন্য সৃষ্টি করা মূর্খ কিছু শব্দ মাত্র, নিজের প্রতারণাকে জাস্টিফাইড করার আধুনিক হাতিয়ার। এই সব শব্দের চক্করে পড়ে কত মানুষের জীবন ধসে যাচ্ছে। ভালোবাসা শব্দটার উপর থেকেই মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে। তাই আমি তিতলিকে পুরোপুরি দোষ দিতে পারি না। দোষ তোমারও ছিল আলাদিন। বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা অবশেষে ফেলল সাইবান। ইরামের কথা অর্থবোধক হয়েছে শেষমেশ। বেশ লম্বা সময় জুড়ে কেউই কথা বলল না। ইরাম শান্তভাবে দাঁড়িয়ে দেখে গেল নদী, আর সাইবান বরফ হয়ে ওঠা মস্তিষ্কে ভেবে গেল তার কথাগুলো। অবশেষে প্রায় মিনিট 10 পরে মুখ খুলল সাইবান। সরি, আমি কখনো এভাবে ভেবে দেখিনি। ইরাম এক নজর তার দিকে তাকালো, পরক্ষণে আবার নদীর দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, না ভাবলে এখন ভাবো, তুমি জেনারেশন জেড এর ছেলে, আধুনিক হবে, ট্রেন্ড ফলো করবে, স্বাভাবিক। কিন্তু এই ট্রেন্ড ফলো করতে গিয়ে যেন নিজের এবং অপরের ক্ষতি না করে বসো, সেটা খেয়াল রেখো। দুঃখকে যতই হাসি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করো না কেন, দুঃখ প্রশমিত হবে মাত্র, চিরতরে মুছবে না। আপনার কি মনে হয় আমি হাসির মাঝে দুঃখ লুকাই? হতেও তো পারে। ইংরেজিতে একটা কথা আছে, দ্য ব্রাইটেস্ট স্মাইল হাইডস দ্য ডিপেস্ট স্কার। সাইবানের হৃদস্পন্দন ক্ষণিকের জন্য সত্যিই থেমে গেল। ইরামের পাশে দাঁড়িয়ে তার মনে হলো যেন এই রমণী তার শরীর ভেদ করে সরাসরি অন্তর পড়ে ফেলেছে। কিন্তু ইরামের তো জানার কথা নয়, আন্দাজ করারও কথা নয়। কেউ কি কিছু বলে দিয়েছে কোনোভাবে? সারিকা, অনুরাগ কিংবা তিতলি নিজেই? ভেবে কুল পেল না সে। একদম সহজাত বৈশিষ্ট্যের কারণেই এবারেও ইরামের কাছে ধরা দিল না সাইবান। ঠোঁটে সেই দুষ্টুমির হাসিটি ফুটিয়ে জাগতিক সকল জটিলতাকে ঢেকে ফেলল একটা খোলসের আড়ালে। আপনি হঠাৎ করে দার্শনিক হয়ে গেলেন আজ। লঞ্চও দেখছি সবার মাথা ঘেঁটে রেখে দিচ্ছে। আমার মাথা ঠিকই আছে। ইজান ঘুমিয়েছে, সুগন্ধা পাশে বসে মনের সুখে নিজের পছন্দের চাইনিজ মুভি দেখছে। তাই শান্তিতে আছি। নদী দেখে দার্শনিক হতে মনে চাইল, হয়ে গেলাম। সাইবান হুট করে ইরামের পিছনে দাঁড়ালো। তার বড়সড় শরীর রমণীর পাতলা শরীরে ছুঁয়ে গেল। শক্তিশালী দুই বাহু পিছন থেকে ইরামের কোমর জড়িয়ে ধরল। নিজের মাথাটা সাইবান স্ত্রীর কাঁধে রাখল। লঞ্চ পানিতে বিশাল ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে। মৃদু আলো খেলা করছে টলটলে পানিতে। কচুরিপানা ভেসে আসছে, ঢেউয়ে ঢেউয়ে দোল খাচ্ছে। সেদিকে তাকিয়ে সাইবান কোমল গলায় ব্যক্ত করল, আমি অনেক রকস্টার জানেন তো। যাদের আপন ভাবি তাদের সাথে কিছু হলে সইতে পারি না। মাঝে মাঝে মনে হয়, আমার ভেতর বোধ হয় কোনো অশরীরী বাস করে। চরম বিপদের সময় হুট করে বেরিয়ে আসে। চাইলেও তখন নিজেকে রুখতে পারি না। আমার কথা নয়, আফনানদের কথা। আমাকে নাকি তখন দেখতে ভূতের মতো লাগে। এভাবে জড়িয়ে ধরায় ইরাম খানিকটা বিব্রত হলো বটে, তবে স্বামীকে সরিয়ে দিল না। মাথাটা পিছনে হিলিয়ে সাইবানের বুকে ঠেকিয়ে চুপটি করে শুনে গেল। আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক তেমনি দায়িত্বের বেড়াজাল বইতে পারি না। আমার সব সময় মনে হয় জীবন, পরিবার, সংসার, দায়িত্ব বিষয়গুলো আমার জন্য না। দম বন্ধ লাগে নিজেকে এমনভাবে কল্পনা করতে গেলেও। অথচ আপনি আসার পর সবটা কেন যেন বদলে গেল। বদলে গেল কিভাবে? ইরাম প্রশ্ন ছুড়ল। সাইবান মৃদু হেসে তার গালে নাক ঘষে জানালো, উত্তরটা না হয় আমার মনের মাঝেই থাক। আজ শুধু আপনাকে এটুকু বলতে চাই, ইরাম আপু, আপনার ভয়, আপনার আশঙ্কা সব কিছুই আমি ইদানিং বুঝতে শিখেছি। তাই আশ্বাস জানাতে চাচ্ছি, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট আওয়ার রিলেশনশিপ। এক লহমার জন্য থমকে গেল রমণী। মাথা সামান্য কাত করে জলজলি দৃষ্টিতে দেখল সাইবানের মুখটাকে। এতটা কাছ থেকে সবকিছুই যেন স্বপ্নীল সৌন্দর্যে ঘেরা। সাইবান ঝুঁকে তার নাকে নিজের নাক ছুঁয়ে দিয়ে বলল,
আমাকে দেখতে হয়তো উগান্ডার প্রাণী মনে হয়, একটা বাউন্ডুলে দায়িত্বজ্ঞানহীন ছেলে। চাল নেই, চুলো নেই, সারাদিন ডিজেগিরি করে বেড়ায়, মারামারিতে 64 পায় এগিয়ে, গুন্ডাদের মতন ভ্রুর মাঝে রিং ঝুলে। বাট ইউ শুড নো আম ট্রাইং। আই উইল ট্রাই টু বি আ বেটার হাজব্যান্ড টু ইউ। আই উইল ট্রাই টু বি আ বেটার ফাদার টু মাই বেবি বয়। আমি চাই আপনি একটুখানি জানুন, একটুখানি বুঝুন যে আমি আপনার সেই ছোট খালাতো ভাইটা নেই। আপনি কি এখনো আমাকে ভাইয়ের মতোই দেখেন, ইরাম আপু? এক দৃষ্টি চেয়ে রইল ইরাম, পরক্ষণে উত্তর করল, আমি তোমাকে কিসের মতো দেখি তা আমি নিজেই জানি না। সাইবানের চেহারাখানি ঝুলে পড়ল। ইরাম নিজের কোমরের চারপাশে জড়ানো তার হাতের উপর নিজের একটা হাত রাখল, মৃদু হেসে বলল, কিন্তু তোমাকে এত ভাবতে দেখে আমি সত্যিই অবাক হলাম। শুরুতে যে ছেলে এই বিয়ে থেকে 500 হাত দূরে ভেগেছে, সে এখন আমায় বলছে সে চেষ্টা করছে একজন ভালো স্বামী আর বাবা হওয়ার। ভালো টালো বেশে ফেলেছে নাকি? কথাটা ইরাম খোঁচা দিয়ে মজা নিতেই বলেছে, অথচ সাইবানের দুই বাহু তার সমস্ত শরীরে সজোরে চেপে গেল। তার ঘাড়ে মুখ ডুবিয়ে সাইবান ফিসফিস করে শুধালো। যদি বলি ভালোবাসি, তবে বিশ্বাস করবেন? ইরাম অজান্তেই সামান্য শিউরে উঠল, পরক্ষণে পাল্টা জবাব দিল, এক মুখে আপু ডাকো, আবার বলো ভালোবাসো। প্রিটি লিটল পারভার্ট আরেন্ট ইউ? খিলখিল করে হাসল সাইবান। তার তপ্ত শ্বাস ছুঁয়ে গেল ইরামের ত্বক। মনে হলো প্রত্যেক লোম বুঝি দাঁড়িয়ে গিয়েছে শিহরণে। আমার আপু ডাকে খুব সমস্যা হচ্ছে নাকি আপনার? লজ্জা পেয়ে গেল ইরাম, গালজোড়া লালচে হয়ে উঠল। না, মানে আমাদের বিয়ে হয়ে গিয়েছে, এরপরও তুমি আপু ডাকো এমনিতেই বলছিলাম। আমার ওসব সমস্যা টমস্যা হয় না। বুঝতে পেরেছি। ইরাম আপু একটুও বিরক্ত বোধ করেন না। ওকে ফাইন। ইরাম আপুকে তাহলে আমি এখন থেকে বারবার আপু ডাকব। ঠিক আছে আপু। ইরামের ভ্রু জোড়ায় তীব্র ভাঁজ পড়ল। দাঁতে দাঁত পিষে নাকের ডগায় ক্রোধ নিয়ে এসে বলল, ভালো হচ্ছে না কিন্তু আলাদিন। কেন ভালো হচ্ছে না আপু? আলা উমম কি? ইরাম মাথা কাত করে প্রতিবাদের সুরে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু পারল না। অত্যন্ত কাছাকাছি থাকায় সাইবানের ঠোঁটের সাথে তার ঠোঁট ছুঁয়ে গেল, কিন্তু প্রথমবারের মতন এবার সহসাই ছাড়া পেল না সে। এর পরিবর্তে সাইবানের একটি হাত ইরামের ঘাড়ে জড়িয়ে গেল, অন্যটি চেপে ধরল কোমর। হ্যাচকা টানে নিজের শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল সে অর্ধাঙ্গিনীকে। তার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল নিজের ঠোঁট, মায়া আস্বাদন করতে লাগলো নিগুড়ভাবে। ইরাম প্রথমটাই জমে গেল, হাত দিয়ে হালকা ধাক্কা দিল সাইবানের বুকে, কিন্তু পর মুহূর্তেই তার মস্তিষ্ক বুঝি থমকে গেল। সরিয়ে দিতে ইচ্ছা হলো না, বুকের ভেতর অনুভূতির উষ্ণতা ভর করল। এই নিরাপদ বাহু ডোরে যেন তার কোনো ক্ষতি হবে না। ইরাম তাই আজ নিজেকে রুখল না, সঁপে দিল। চোখ জোড়া বুজে এলো তার আবেশে। হাতের আঙুল খামচে ধরল সাইবানের জ্যাকেট, ধীরে ধীরে সাড়া দিল অনুভূতির ডাকে। শীতল বাতাস ঝাপটা দিয়ে গেল গায়ে, অথচ দুটি সত্তা তা অনুভবই করল না। লুটিয়েছে তারা একে অপরকে আজ আপন সত্তায়। সাইবান আদরের ছোঁয়া ক্রমশ গভীর থেকে গভীরতর করে তুলল। ইরামের প্রতিটি কম্পন, প্রতিটি প্রতিক্রিয়া তার অস্তিত্বে ঘূর্ণিপাক খেলিয়ে দিল। চোখ জোড়া হালকা একটু খুলল সে, সম্মোহিত নয়নে দেখল কিভাবে অর্ধাঙ্গিনী নিজেকে সমর্পণ করে দিয়েছে তার দুয়ারে। একটুখানি থামল সাইবান, ইরামের ঠোঁটের ওপর জড়ানো গলায় ফিসফিস করে বলল, নেশা তো আমাকে নেই, নেশা আপনার ঠোঁটে। ইরাম ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে জলজলে চোখ মেলে তাকালো। সাইবান পুনরায় তার ঠোঁটে চুমু খেল, এবার অত্যন্ত যত্ন নিয়ে, আলতোভাবে, দীর্ঘ সময় ধরে। এরপর হঠাৎ করেই থেমে গেল সে, আচমকা ঘাড় ঘুরিয়ে করিডোরের প্রান্তে তাকালো। ইরামের মনে হলো তার শরীর দুলছে। সাইবানের কাঁধে মাথা ঠেকিয়ে সেও তাকালো, অথচ ওদিকটায় কালিগোলা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না তার। ধরফর করতে থাকা হৃদযন্ত্র সামলে সে জিজ্ঞেস করল, কি হয়েছে? সাইবান তীক্ষ্ণ দৃষ্টিতে আরও কিছুক্ষণ চেয়ে থেকে জবাব দিল। মনে হলো কেউ আমাদের দেখছে। ইরাম সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো সামনে ভালোভাবে। না, কিছুই দেখতে পেল না এবারেও। ওদিকটা একদমই ফাঁকা। কোথায়? পিছনে সাইবান মুহূর্ত কয়েক দাঁড়িয়ে থেকে শেষমেশ নিজের চেহারার ধার লুকিয়ে নমনীয় করে বলল, আমার মনের ভুল বোধ হয়। এগিয়ে এসে নিজের গায়ের জ্যাকেটটা খুলে ইরামের কাঁধে জড়িয়ে দিল সে। ঠান্ডা বাড়ছে, কেবিনে চলুন। ইরাম অবাক হয়ে সাইবানের দিকে তাকালো। একটা হাফ হাতা টি শার্ট পরনে ছেলেটার। এ কি, তোমার ঠান্ডা লাগবে না?
জলজলে ঠোঁটে জিভ বুলিয়ে তীর্যক হাসল সাইবান। হাত বাড়িয়ে ইরামের কাঁধে জড়ানো ওড়নাটা হাতড়ে নিয়ে জ্যাকেটটা ভালো মতো পরিয়ে দিল। সেই ওড়নাটা নিজের গায়ে চাদরের মতো করে জড়ালো সে। এবার আর ঠান্ডা লাগছে না, চলুন। ইরামের একটা হাত ধরে হাঁটতে শুরু করলো সে। অর্ধাঙ্গিনী তাকে অনুসরণ করতে করতে অপলক চেয়ে রইল। বুকের ভিতর দামামা বাজল উভয়ের। হিমশীতল বাতাসও তাদের শরীরী উত্তাপ প্রশমিত করতে পারল না আর। ফ্যামিলি কেবিনের বিছানায় গোল হয়ে ঝালমুড়ি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে সকলে। সাইবান একটা চেয়ার নিয়ে কাছাকাছি বসেছে, কারণ বিছানায় তার জায়গা হয়নি। তার বুকে লেপটি ইয়ান ঘুমিয়ে আছে। ছেলেকে সাবধানে ধরে রেখেছে সে। সারিকার হাতে একটা খালি বোতল। সে গুনে গুনে সবার দিকে তাকিয়ে সে গলা খাকারি দিয়ে শুরু করলো। ওকে, সবাই রেডি? আমরা ট্রুথ আর ডেয়ার খেলছি। বোতলের মুখ চারদিকে ঘুরবে, সে দুটো অপশন পাবে। ট্রুথ নিলে আমরা তাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নে সত্যি সত্যি জবাব দিতে হবে মন থেকে। আমরা না বুঝলেও আল্লাহ কিন্তু ঠিকই বুঝবে, সো মিথ্যে হইতে সাবধান। সারিকার কথায় অনেকে হেসে ফেলল। সে পুনরায় বলল, আর ডেয়ার নিলে একটা টাস্ক কমপ্লিট করতে হবে। যে কোনো কিছু বলা হতে পারে, যে কোনো কিছু বলা হতে পারে করতে, মেনে নিতে হবে। না মানলে পেনাল্টি হিসেবে আমরা যা বলবো তাই মাথা পেতে নিতে হবে। ওকে, এবার শুরু করলাম। সবার মাঝে বসে সুগন্ধা ভয়ে ভয়ে নিজের হাত দুটো জুড়ে প্রার্থনায় লিপ্ত হয়ে গেল। সারিকা বোতলটা মাঝখানে রেখে ঘুরিয়ে দিল। বন বন করে ঘুরল সেটা। সঙ্গে সকলের হৃদস্পন্দন হলো বাঁধন হারা। বোতলের মুখটা ঘুরতে ঘুরতে থামল অনুরাগের দিকে। ইয়ে অনু, পেয়েছি তোকে। শীষ বাজিয়ে হাততালি দিয়ে উঠল তিতলি। অনুরাগ একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথায় হাত বুলালো। মৃদু হাসি গোপন করে বলল, ট্রুথ। চাশালা, চেয়ারে আসল মজা। এই ভাই, আমি জানি না, এ শালাকে তোরা প্রশ্ন কর। তিতলি হাল ছেড়ে মুখ ফুলিয়ে বসে রইল। সাইবান ঘুমে কাঁদা হয়ে যাওয়া ইয়ানকে নিজের কাঁধে শুইয়ে জানালো, ওর এমন কোনো ডার্ক সিক্রেট নেই যেটা আমি জানি না, তাই তোরাই প্রশ্ন কর। জীবনে কয়টা প্রেম করেছো? হঠাৎ করে প্রশ্নটা করল সারিকা, একদম স্বাভাবিকভাবেই। সকলে উৎসাহ নিয়ে তাকালো একমাত্র ইরাম বাদে। সে প্রশান্ত চোখে একবার সারিকা এবং অতপর অনুরাগের অভিব্যক্তি লক্ষ্য করল। অনুরাগকে অবশ্য তেমন বিব্রত মনে হলো না। দ্বিধাহীন জবাব দিল সে, একটাও না। আজকালকার ছেলে হয়ে একটাও প্রেম করনি, এটা বিশ্বাসযোগ্য? সারিকার দ্বিতীয় প্রশ্নে একগাল হাসল অনুরাগ। ট্রুথ চেয়েছে, সত্যি বলছি। বিশ্বাস করা না আপনার আপনার ব্যাপার। ভাই, ও সত্যি বলছে। প্রেম আর অনুরাগ পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু। চোখ উল্টে মন্তব্য চালান করল তিতলি। সাইবান তেমন কিছু বলল না। চোখ ফিরিয়ে ছেলে ঠিকঠাক ঘুমুচ্ছে কিনা খেয়াল করল। সকলের মাঝখানে হঠাৎ সুগন্ধা বলে উঠল, আচ্ছা, প্রেম ছিল না, কিন্তু অনুভূতিও ছিল না। ওই যে ক্রাশ আর কি। সুগন্ধার অপ্রত্যাশিত প্রশ্নটি সকলকে জমিয়ে দিল ক্ষণিকের জন্য। অনুরাগ প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। এর আগেই সারিকা মাঝখানে বলে উঠল, একটাই প্রশ্ন করা যায় সুগন্ধা, তুই আর একটা প্রশ্ন করতে পারবি না। আমি বোতল ঘোরাচ্ছি আবার। অনুভূতি ছিল। সারিকা বোতল ঘোরাতে উদ্যত হলেও অনুরাগের উত্তরে থমকে গেল। ঝট করে ফিরে তাকালো। ছেলেটা তার দিকে তাকিয়েনি, দৃষ্টি আপতিত সুগন্ধার উপর। সকলের পিনপতন নীরবতার মাঝে অনুরাগ বেশ শান্ত স্বরেই বলে গেল, সেটাও একজনই, তাকে পেলাম না, তাই আর কোনো অনুভূতি জীবনে আসলো না। পাইলেন না কেন? সুগন্ধা যেন মুহূর্ত মাঝে ডুবে গিয়েছে। জলজলে দৃষ্টিতে চেয়ে আছে অনুরাগের দিকে। মৃদু হেসে অনুরাগ সোজা হয়ে বসে তার চোখে নরম দৃষ্টি ফেলে বলল, ভালোবাসলেই পেতে হবে এমন কোথায় লেখা আছে? কৃষ্ণ কি রাধারে পেয়েছিলেন? চোখ পিটপিট করল সুগন্ধা। কিন্তু ওনাদের তো আত্মার মিলন হয়েছিল। অনুরাগের হাসিটা একটুখানি প্রশস্ত হলো। আমার ভাগ্য সেটা নেই। পরিস্থিতি ক্রমশ গভীর হয়ে যাচ্ছে দেখে ইরাম বিষণ্ণতা দূর করে বলল, সারিকা, বোতল ঘোরাও। এতক্ষণ বরফের মতন বসে থাকা সারিকা এবার মাথা দুলিয়ে বোতলটা ঘুরিয়ে দিল। সামান্য হাত কাঁপল তার, যা সূক্ষ্মভাবে এড়িয়ে গেল সে। বন বন করে ঘুরতে ঘুরতে বোতল এবার গিয়ে থামল তিতলির ওপর। ইয়াস ডিয়ার বেবি। লঞ্চের রেলিংয়ে উঠে একটা লাফ দে। সাইবানের কথায় তিতলি তেলে বেগুনে জ্বলে উঠল। তোর সমস্যাটা কি? আমি মরে গেলে তুই খুশি হবি না? দাঁড়া, দিচ্ছি এক্ষুনি লাভ। অনুরাগ তিতলির হাত টেনে বসিয়ে দিল।
বাবারে বাবা, মাথা দেখি বুলেট ট্রেনের গতি চলে। ও মজা করছে আর তুইও সেই তালে ধেই ধেই করে নাচছিস। আমার কথা শোন, তোর ডেয়ার হলো তুই তোর কোকিল কণ্ঠে আমাদেরকে একটা গান গেয়ে শোনাবি। ওকে নে, আমি তবলা বাজাচ্ছি, তুই ভাটিয়ার চালু কর। কি? আমার গান তোর ভটভটি মনে হয়? তারা দেখাচ্ছি তোকে। অনুরাগ এতক্ষণ ঝালমুড়ি রাখা বিশাল বাটিটা তুলে সত্যি সত্যি তবলার ভঙ্গিতে বাজাতে শুরু করলো। সাইবান একটা চামচ তুলে তালে তালে গ্লাসে বাড়ি দিতে লাগলো। বন্ধুদের দলের কাণ্ড দেখে হাসি আটকে কোনো মতে তাকিয়ে থাকতে পারল শুধু বাকিরা। তিতলি চোখ বুজে মারাত্মক কর্কশ কণ্ঠে গাইতে শুরু করলো। Every night in my dream I see you, I feel you, that says how. গানের সুরটা খারাপ না, কিন্তু তিতলি অহেতুক জোর দিয়ে রীতিমতো চিৎকার করে গাইছে। দুই হাত দুদিকে ছড়িয়ে শাহরুখ খানের মতন করে দাঁড়িয়েছে, যেন সে বিছানায় না, কোনো হাইলি প্রফেশনাল ব্যান্ড মেম্বারদের সঙ্গে স্টেজে আছে। সামনে হাজারো দর্শক। তালি দিতে দিতে গলার অসহ্য চিৎকারে না পারতে হিসিয়ে উঠল ইরাম। তার কাঁধে কান গুজে রইল সুগন্ধা। তিতলি চেঁচিয়ে গাইছে। Every night in my dream I see you, I feel you, that says how. শালিকে থামা, শালির ভোকাল কর্ড ছিঁড়ে যাবে। কানে হাত চেপে এক হাতে অনুরাগকে ঠেলে দিল সাইবান। অনুরাগ একটা বালিশ তুলে ধপাস করে তিতলির মুখ বরাবর মারতেই মেয়েটা পা হড়কে বিছানায় আছড়ে পড়ল। গান বন্ধ হয়ে গেল সহসাই। ভালো ডেয়ার করেছিস টাইটানিকের গান গেয়ে। এবার যদি এই লঞ্চ ডুবে দেখিস তিতলি, তোকে সবার আগে ধাক্কা দিয়ে পানিতে ফেলবো আমি। কান দুটো বেশিয়ে দিল। ওফ ভগবান। কানে আঙুল চালানো অনুরাগ এখনও শ্রবণেন্দ্রিয় সচল আছে বলে স্বস্তি পেল। অপরদিকে অট্টহাসি হাসতে হাসতে উঠে বসল তিতলি। সবাইকে শাস্তি দিয়ে সে বেশ মজায় আছে। মাথা ঝিমঝিম করছে সারিকার চিৎকারের কারণে। বোতলটা নিয়ে সে দ্রুত ঘুরিয়ে দিল তিতলি আর একটা গান ধরার আগেই। এবার নির্দেশিত হলো সারিকার নিজের দিকেই। ট্রুথ। দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে তাড়াতাড়ি বলল রমণী। তাহলে বলো, পোটলার কাজিন কত দূর? পৃথিবীতে আসবে নাকি? মঙ্গল থেকে নামানোর চিন্তাভাবনা নেই তোদের? প্রশ্নটা করল সাইবান। সারিকা ক্রোধে ভ্রু কুঁচকে ফেলল। একটা চাপড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো বেয়াদব। বড় বোনকে এসব প্রশ্ন করিস, নির্লজ্জ। ওমা, পরিবার পরিকল্পনার কথাই তো জিজ্ঞেস করলাম, এতে এত রেগে যাওয়ার কি আছে? নাকি দুলাভাইয়ের পাওয়ার কম? তা অবশ্য হতেও পারে। সবাই তো আমার মতন বিনাশ্রমে বাপ হতে পারে না। দুষ্টুমির হাসি হাসল সাইবান। ঘুমন্ত ইয়ানের পিঠ চাপড়াতে চাপড়াতে খানিক ভাব নিল। সারিকা একটি হাত বাড়িয়ে তক্ষুনি ভাইয়ের বাহুতে একটা ঘুষি বসিয়ে দিল। পাল্টা চুলটানা খেল নিজেও। তোর মাথা কম, তুই দেখেছিস? দেখার আমন্ত্রণ জানাচ্ছিস নাকি? বাঁকা হাসল সাইবান। সারিকা তেতে উঠল। ইরাম আপু, ওকে থামান বলে দিচ্ছি, না হলে আজকে আমার হাতে ও এমন মারটা খাবে যে 2 দিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ইরাম সাইবানের দিকে চেয়ে সত্যি সত্যি ইশারা করল চুপ থাকতে। সারিকা ততক্ষণে নিজের ক্রোধ সামলে চুপচাপ বসল। দীর্ঘ প্রশ্বাস টেনে হৃদয় শান্ত করে শেষমেশ জবাব দিল। আমরা এখনো এসব নিয়ে কিছু ভাবিনি। আমি আর মিসির দুইজনই কাজে ব্যস্ত থাকি। যখন মনে হবে বাচ্চার দায়িত্ব নিতে পারবো, মা বাবা হওয়ার যোগ্যতা আছে, তখন প্ল্যান করব। তাইলে আপনার হইতে হইতে আমাগো ভাইজানের আরো 2টা হইয়া যাবে পরিশ্রমের সহিত। সুগন্ধা মন্তব্য না করে পারল না। অট্টহাসি হেসে উঠল সবাই। তৎক্ষণাৎ ক্ষিপ্র গতিতে এগোলো সাইবানের হাত। সুগন্ধার বেনি ধরে দুটো পাক্কা মার বেশি এক্ষুনি। কিন্তু ইরাম মাঝখানে থাকায় তার হাতটা চাপড় দিয়ে সরিয়ে দিল। ধমকালো। পুচুপু উঠে যাবে, যাও ওকে রেখে এসো। উঠে দাঁড়িয়ে সুগন্ধার দিকে নীরবে অশনি দৃষ্টি ফেলল সাইবান। একলা পেলেই হয়েছে শুধু। অদূরে গিয়ে সোফার উপর রাখা বেবি ক্যারিয়ারে ছেলেকে শুইয়ে দিয়ে আবার ফিরে এলো সে। ততক্ষণে মুখ টিপে হেসে নিল সকলে। বোতল ঘোরানো হলো আবার। এবার পড়ল বরাবর সুগন্ধার দিকে। ডেয়ার ডেয়ার। তোমার ডেয়ার এটাই যে এর পরে যার দিকে বোতল ঘুরবে তার সঙ্গে একটা রেসলিং ম্যাচ খেলতে হবে। ইরাম বলল। সবাই চমকে উঠে সহমত জানালো, পছন্দ হয়েছে। হায় হায় আফা, এইভাবে বেইমানিটা করলেন আমার সাথে? ততক্ষণে বোতল ঘুরিয়ে দিয়েছে সারিকা তীব্র উত্তেজনায়। সেটা গিয়ে ঘুরতে ঘুরতে পড়ল ঠিক যে বান্দার কামনায় সকলে ছিল, সাইবান। বাঁকা হেসে হাতের আঙুল মটকাতে মটকাতে উঠে দাঁড়ালো সে। আয় জরিনার আম্মা সকিনা, তোর সাথে একটু কুতকুত খেলি। সাইবানের শক্তিশালী বাহু লক্ষ্য করে ঢোক গিলল সুগন্ধা। আমারে বাঁচান আফাজান, মুরগির মতো একটা পাক্কা মারবো আমারে।
ইয়া জেগে ওঠো নারী শক্তি, লড়াই করো, লড়াই করো। তিতলি তালি দিতে দিতে চিয়ার করতে লাগলো। অত্যন্ত মজাদার হয়ে উঠল সময়টা। যা হওয়ার তাই হলো। সাইবানের কিছুই করার প্রয়োজন পড়ল না। সে শুধু সুগন্ধার পিঠে কনুই দিয়ে একটা ঠেলা দিল। তাতেই মেয়েটা ধরাশায়ী হয়ে মেঝেতে শুয়ে গড়াগড়ি দিতে লাগলো। আমি আম্মা জানের কাছে বিচার দিমু। ভাইজান, আপনার উপর তামান্না ভাটিয়ার অভিশাপ পড়ুক। কি বললি? ওরে দুর্গন্ধ! দুজনের ঐতিহাসিক লড়াই দেখে মিটমিট করে হাসল অনুরাগ। খেয়াল করল না কতক্ষণ যাবৎ তার দিকে অপলক চেয়েছিল এক রমণী। বেশ অনেকটা সময় কেটে গেল সবার খেলায়। একবার এক একজনের কাজকর্মে রীতিমতো হাসাহাসির রোল পড়ে গেল চারপাশে। লঞ্চের যাত্রাটা হয়ে উঠল দারুণ উপভোগ্য। সবার দিকে 2-3 বার করে ঘুরলেও একবারও ইরামকে বাগে পায়নি কেউই। বোতলটা যেন নাছোড় বান্দা, পণ করেছে ইরামের দিকে ঘুরবেই না। শেষমেশ সারিকার হাত থেকে সুগন্ধা বোতলটা কেড়ে নিল। আফাজান, আমারে দেন, এইভাবে হইব না। ছু মন্তর ছু, কালিকুত্তার গু। মন্ত্রপুত ফুঁ দিয়ে সুগন্ধা বোতলটা ঘুরিয়ে দিল। নিঃশ্বাস আটকে দেখল সবাই। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। বোতলটা ইরামের দিকে গিয়ে থামল। ইয়েস, ইয়েস, এটাকে বলে কালাকুত্তার অভিশাপ। সবাই একসাথে গর্জে উঠল জিত হাসিল হতেই। ইরাম সবার উত্তেজনা দেখে হাত উঁচিয়ে থামিয়ে মুচকি হেসে বলল, ডেয়ার। ইরামের বলতে দেরি। তিতলির সুযোগটা লুফে নিতে একটুও দেরি হলো না, যেন সে বহুক্ষণ যাবৎ পরিকল্পনা করে রেখেছিল। অন্য কেউ কিছু বলার আগেই তিতলি বলে বসল, আমাদের সবাইকে 1 মিনিট নেচে দেখাতে হবে। প্রথমটাই সবাই স্তব্ধ হয়ে রইল। তিতলির কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ইরামের সঙ্গে নাচ জিনিসটা যায় নাকি? সে যে ধরনের শান্ত আর জটিল মস্তিষ্কের মেয়ে। অনুরাগ বাঁধ সাধল, আমরা বরং অন্য কিছু দেই, আরো ফানি। কেন? আমরা সবাই তো যা দেওয়া হয়েছে চুপ করে করেছি। ইরাম আপু, ভাবি নাচলে দোষ কোথায়? বয়স হয়ে গিয়েছে মানি, কিন্তু এখানে আমরা সবাই তো বন্ধু বন্ধু। উই সি, উই ডোন্ট জাজ। হাত চাপড়ে হেসে উঠে বলল তিতলি। এতক্ষণ যাবৎ যে মজার মুহূর্তটা গড়ে উঠেছিল সেটা কেমন যেন হঠাৎ করেই ভেঙে গেল। প্রত্যেকের মুখ থমথমে হয়ে রইল। সাইবান নিজের হাতের মুঠো শক্ত করে ফেলল। ভ্রু কুঁচকে সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এর আগেই ইরামের কণ্ঠ ধ্বনিত হলো, নো প্লিজ জাজ। হুট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রমণী। হেঁটে গেল কেবিনের মাঝখানের ফাঁকা মেঝেতে। সুগন্ধার দিকে চেয়ে সে কাঁধের ওড়না পিছিয়ে কোমরে বাঁধতে বাঁধতে আদেশ করল, নজরুলের গানটা ছাড়ো। শুকনো পাতার নুপুর পায়ে। প্রথমটায় সুগন্ধাও থ হয়ে রইল। পরক্ষণেই অবশ্য ফোন নিয়ে ভলিউম বাড়িয়ে নেট থেকে গানটা বের করে ছাড়ল। সারিকা, অনুরাগ, তিতলি, সুগন্ধা প্রত্যেকে বুঝি একদম নিঃশ্বাস আটকে সামনের দিকে চেয়ে রইল। গানের সুরে ভরে উঠল সমস্ত কেবিন। ইরাম অবস্থান নিয়ে দাঁড়িয়েছে, চুলগুলো খোপা থেকে খুলে দিয়েছে। অবশেষে গানের লাইন প্রতিধ্বনিত হলো দেয়ালে দেয়ালে। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী। ইরামের শরীর দুলে উঠল তালে তালে। হাতের আঙুলের মাঝে ফুটল নাচের মুদ্রা। তরঙ্গের মতো খেলে চলল সে মেঝে জুড়ে। নমনীয়ভাবে বেঁকে গেল শরীর, কখনো এদিকে কখনো সেদিকে, যেন কলকলে নদী, যেথায় দরকার সেথায় বাঁকে। অপলক নয়নে চেয়ে রইল সকলে। আর সাইবান, সে সবার থেকে আলাদা। তার চোখজোড়া আটকে আছে অর্ধাঙ্গিনীর শরীরের ভাঁজে ভাঁজে। ছুটে আসে সহসাই গৈরিক বরণী, বালুকার উড়নি গাই। দুহাত দুদিকে ছড়িয়ে ঘুরতে লাগলো ইরাম। সে জানে শাস্ত্রীয়ভাবে ধরতে গেলে তার মুদ্রাগুলো একদম পারফেক্ট হচ্ছে না, অনেক বছরের অবহেলার ফল। সে নাচছে শুধুমাত্র কিছু স্মৃতি থেকে, কিন্তু সাধারণের দৃষ্টিতে এসব দোষ ত্রুটি ধরা পড়বে না। তারা শুধু দেখে যাচ্ছে ইরামের কোমল অবয়বের তরঙ্গ শৈলী। জলতরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। চোখ বুজে ফেলল ইরাম। ঘুরতে লাগলো আপন মনে, যেন এই ঘূর্ণনের কোনো শেষ নেই। বন্ধ চোখের পাতায় ভাসল এক লুকায়িত স্বপ্ন। বাবার মৃত্যুর পর যে স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থেকে গিয়েছে তার। পেটের দায়ে, জীবনের তাগিদে শখের স্থান ছিল না কোনো, অথচ সেই শখটা আজও কেমন তার আত্মায় মিশে আছে। অধিকাংশ শাস্ত্রীয় বিদ্যাই সে ভুলে গিয়েছে, অথচ তার শরীর ঠিকই মনে রেখেছে কেমনভাবে দুলতে হয়, কেমনভাবে ঢেউয়ের মতন তালে তালে নিজেকে ভাসিয়ে দিতে হয়। ইস, যদি ঠিক এমন করেই সব দুঃখ দুর্দশাকে ভুলে যাওয়া যেত, যদি এভাবেই নাচের মুদ্রায় জগৎটাকে জিতে যাওয়া যেত, তবে কি খুব ক্ষতি হতো? সঙ্গীতের সাথে সাথেই থামল ইরাম। মেঝেতে বসে সুন্দর এক ইতি টানল। তার খোলা চুলগুলো ছড়ালো বাতাসে, ওড়নার কাপড় এলিয়ে পড়ল স্রোতের মতন। হাঁপালো ইরাম সামান্য। চোখ খুলে সামনে তাকালো। দেখতে পেল বরফের মতন জমে থাকা প্রত্যেকটি মুখ। তিতলির চোখ জুড়ে অবিশ্বাস,
কিন্তু সেসব তার কেন যেন দেখতে ইচ্ছা হলো না। অজান্তেই দৃষ্টি গিয়ে থামল চেয়ারে বসে থাকা পুরুষটির দিকে। স্বামী তার এক নাগাড়ে চেয়ে আছে, চোখের পলক ফেলছে না, ঠোঁট জোড়ায় একটুখানি ফাঁক হয়ে আছে, ঘাড়ের দিকটায় কয়েক ফোঁটা ঘাম চিকচিক করছে। নাচছিল ইরাম, অথচ পাগলের মতন হাঁপাচ্ছে সাইবান। ওই ঘন কালো চোখের মাঝে ধোঁয়াশা দেখল রমণী, যেন ঝড়ের ঝাপটায় তুলপাড় খেলে যাচ্ছে উপকূলে। মাইন্ড ব্লোয়িং। সবার আগে হাততালি দিয়ে উঠল অনুরাগ, অতঃপর একে একে অন্যরাও। অথচ সাইবান এক চুল নড়ল না, ওই একইভাবে বসে চেয়ে রইল। বরফে পরিণত হয়েছে সে সম্পূর্ণ। ইরাম আস্তে করে উঠে দাঁড়ালো নিচে থেকে। ভাইজান, আপনি এত সুন্দর নাচ পারেন, কই কখনো তো বললেন না। সুগন্ধা মহা বিস্ময় নিয়ে বলল। ইরাম মুচকি হাসল। তেমন কিছু না, ছোটবেলায় কয়েক বছর কত্থক শিখেছিলাম, সেটাই আর কি। বেশিরভাগই ভুলে গিয়েছি, এখন একটু আধটু মনে আছে। বলতে বলতে বিছানায় ফিরে এলো ইরাম। এই যদি একটু আধটু হয় তাহলে পুরোটা মনে থাকলে কি হতো আর ভাবতে চাইছি না। সারিকা মন্তব্য করল। আর সমস্ত সময়টা জুড়ে শুধু দুটো মানুষই একদম নীরব বিহ্বল হয়ে থাকল, এক তিতলি, অন্যজন সাইবান। ইরাম অন্তত কিছু আশা করেছিল, তবে সাইবানের কাছ থেকে তেমন কোনো মন্তব্যই এলো না। উল্টো অনুরাগ যখন জিজ্ঞেস করল, কিরে বেটা, তোর কেমন লাগলো? সাইবান নড়ল না, কিছু বলল না, শুধু নিজের ঠোঁটে ঠোঁট চেপে ফেলল। তার অভিব্যক্তি বোঝা মুশকিল। কেমন একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল চারপাশে। ইরাম অস্ফুট কণ্ঠে বলল, আলাদিন। ঠিক তখনই হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল সাইবান। ইরামের দিকে তাকালো না পর্যন্ত, বরং অহেতুক কঠোর গলায় বলল, খেলা শেষ, আমি বাইরে বাতাস খেতে যাচ্ছি। এটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো কিছু। সাইবান হন হন করে হেঁটে দরজা খুলে কিবিনের বাইরে চলে গেল। বাকিরা সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল শুধু। ইরামের মনটা কেমন যেন চুপসে গেল। নিজের কোলের দিকে তাকিয়ে রইল সে। কি আশা করছিল সে? একটা মন্তব্য, কিছুটা প্রশংসা, হয়তো বা সে করলেও বা কি, না করলেও বা কি, বাকিরা তো করেছে। অথচ এরপরও তার এমন খারাপ লাগছে কেন? বেশ কিছুক্ষণ পর ইয়ানকে খাইয়ে ঘুম পাড়ানোর সময় আরেক দফায় আশাহত হতে হলো ইরামকে। রাতের খাবার শেষে কেবিনে সাইবানের বোতলে এসে ঢুকল সুগন্ধা। ইরাম অবাক হয়ে গেল। মেয়েটি বিছানার এক কোনায় বসে বেনি পাকানো চুল খুলতে খুলতে জানালো, ভাইজান আমাদের কেবিনে গিয়ে বলে আমি যেন আজকে আপনার সাথে ঘুমাই। আরও নিজে। সুগন্ধা কাঁধ তুলে বলল, উনি বলে অনুরাগ দাদার সাথে ঘুমাইবেন। বিছানা ঝেড়ে বালিশ গোছাতে লাগলো সুগন্ধা। ইরাম এক কোনায় বসে ছেলেকে বুকে নিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। সাইবান এমনটা কেন করল? সে তো কথা দিয়েছিল তারা এই ট্যুরে একসাথে থাকবে। ভীষণ অভিমান জমল রমণীর মনে, কিন্তু কিছুই বলল না সে। বেশ হয়েছে, থাক সিঁদুরে, ইচ্ছা মতন। ইরামের আর কিছুই যায় আসে না। সত্যি কি যায় আসে না? গভীর রাত, ঠিক কয়টা বাজে কারোরই খেয়াল নেই। রয়্যাল কেবিনের ভেতর সকলে নিদ্রাচ্ছন্ন। 2 তলা কেবিনটির নিচতলার বিছানায় ঘুমিয়েছে সাইবান আর অনুরাগ, ওপরের তলায় তিতলি এবং সারিকা। লাইট বন্ধ, থেকে থেকে লঞ্চের দুলুনি টের পাওয়া যাচ্ছে। বিছানায় শুয়ে তাই অনুরাগের ঘুম আসছে না, তবুও চোখ বুজে মরার মতন পড়েছিল সে। কতক্ষণ কেটেছে হিসাব নেই। পাশ থেকে হালকা নড়চড়ের কারণে মাথাটা কাঁত করে তাকালো। বড় একটা কম্বল ব্যবহার দুজনে। আবঝা আঁধারিতে কিছুই চোখে পড়ল না প্রথমে, পরে দেখা গেল কম্বল। সাইবান একেবারে মুড়ি দিয়ে শুয়েছে, তবে অদ্ভুত ব্যাপার হলো কম্বলের ভেতর হালকা আলো দেখা যাচ্ছে। চোখ কচলে ভালো মতো তাকালো অনুরাগ। না, ঠিকই দেখছে, ওটা ফোনের আলো খুব সম্ভবত। কিছুক্ষণ আগেই তো ঘুমে কাঁদা হয়েছিল ছেলেটা, এখন তবে লুকিয়ে লুকিয়ে কি দেখছে? কৌতূহল থেকে অনুরাগ অত্যন্ত সাবধানে ধীরে ধীরে কম্বলের ভিতর মাথা ঢুকিয়ে দিল। সাইবান নিজের কাজে এতটাই মগ্ন ছিল যে ঘুমন্ত ভাবা বন্ধুর নড়াচড়া খেয়ালই করল না। অনুরাগ সন্তপর্ণে কম্বলের ভেতর পিছন থেকে সাইবানের ঘাড়ের কাছে মুখ নিয়ে গেল। চোখ মেলে হতবাক হয়ে দেখল সামনের দৃশ্য। সাইবান পাশ ফিরে শুয়ে আছে, হাতে ফোন। ফোনের ব্রাইটনেস একেবারে লো থাকা সত্ত্বেও অন্ধকারের কারণে ভালোই চোখে পড়ছে। আর সেই ফোনের স্ক্রিনে ভাসছে ইরামের নাচ। চোখ বড় বড় হয়ে গেল অনুরাগের। নিঃশ্বাস আটকে নীরবে দেখল সে। খেলার সময় ইরামের নাচের ভিডিও। অদ্ভুত এক অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করা হয়েছে, বাঁকাভাবে চোখে পড়ছে। এটা সাইবানের কাজ, তাতে সন্দেহ নেই। কিন্তু ছেলেটা সবার থেকে লুকিয়ে ভিডিও কখন করল? করেছেই যখন, এখন এভাবে দেখছে কেন?
অনুরাগ পাক্কা 10 মিনিট ওভাবেই খাপটি মেরে বন্ধুর কাণ্ড কারখানা দেখে গেল। সাইবান ইরামের নাচের ভিডিওটা বারবার দেখছে, শেষ হয়ে গেলে আবার টেনে প্রথম থেকে শুরু করছে। মাঝে মধ্যে আবার বিশেষ কিছু জায়গায় পোজ করছে। ইরামের হাতের মুদ্রা জুম করে দেখছে, কখনো বা চোখ, কখনো চুল, কখনো বা ঠোঁট। প্রতিটি কোণ থেকে যতবার যত রকমভাবে সম্ভব সাইবান ভিডিওটা দেখেই চলেছে। অনুরাগের মুখস্থ হয়ে গেল কখন কোথায় কোন সেকেন্ডে কি হবে না হবে, কোথায় কোথায় সাইবান পোজ করবে। অথচ ছেলেটা সামান্য বিরতি দিচ্ছে না, বারবার বারবার একই কাজ করে যাচ্ছে বিরতিহীনভাবে। 1, 2, 3, 16, 32-এর পর অনুরাগ গোনা ছেড়ে দিল। আর সম্ভব না তার পক্ষে এসব দেখা। সাইবানের কাঁধে অবশেষে হাত রেখে উপস্থিতি জানান দিল সে। এজন্যই বোর কেবিন থেকে পালিয়ে এসেছিস মিস্টার আলাদিন? ইয়া আল্লাহ! অস্ফুট স্বরে ভরকে উঠল সাইবান। হাত থেকে ফোনটা পিছলে বিছানায় পড়ে গেল। কম্বল ছুঁড়ে উঠে বসে গেল সে। প্রসারিত দৃষ্টিতে ধরা পড়া চোরের ভঙ্গিতে চেয়ে দেখল অনুরাগকে। তুই ঘুমাসনি? অনুরাগ মাথার নিচে দুহাত দিয়ে আইস করে শুয়ে বন্ধুর চেহারার দিকে তাকালো। ঘুমালে মাঝরাতে বিনোদন মিস করে যেতাম। আলো আঁধারের মাঝেও সাইবানের উজ্জ্বল ত্বকে ফুটে ওঠা লালিমা স্পষ্ট দেখা গেল। ধরা খেয়ে উপুর হয়ে বালিশে মুখ গুঁজে ফেলল সে। অনুরাগ দুর্ধর্ষ বন্ধুকে এমন নিতিয়ে পড়া লজ্জাবতীর মতন আচরণ করতে দেখে বেশ বিনোদন পেল। তুই পারলে বৌদিকে পুতুলের মতন কাচের বক্সে সাজিয়ে শুধু আজীবন দেখেই যাবি। অনুরাগ, ভালো হচ্ছে না কিন্তু। গুঙিয়ে উঠে ফিস ফিস করল সাইবান। অনুরাগ এক গাল হাসল। এত অনুভূতি বুকে চেপে থাকছিস কিভাবে? এখনো এলি বা কেন? কেবিনে থাকার দরকার ছিল বৌদির সাথে, তাহলে অন্তত কিচুমিচু হতো। সেটাই তো সমস্যা। দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলল সাইবান। বালিশে মুখ বুজে রেখে বলল, ওখানে থাকলে আমি নিজেকে আটকাতে পারতাম না। অনুরাগ, ওনার আশেপাশে থাকলে আমি হায়েনা হয়ে যাই, হায়েনা। কেবিনের ভিতর ইয়ান এবং সুগন্ধা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। ইরাম বেরিয়েছে বাইরে, তার কিছুতেই ঘুম আসছে না। মনে অভিমান আর মাথার ভিতর হাজারো চিন্তা। করিডোরের বেশিরভাগ লাইট নিভিয়ে দেয়া হয়েছে। লঞ্চের ভিতরের অধিকাংশ যাত্রী নিদ্রাচ্ছন্ন। বাতাসে যেন এখন বরফ ঝরছে। ইরাম সাইবানের দেয়া জ্যাকেটটা গায়ে জড়িয়ে বেরিয়েছে, তবুও কানে বাতাস লেগে ঠান্ডা অনুভূত হচ্ছে। থামল না সে, রেলিং ঘিসি হাঁটতে হাঁটতে এগোলো উদ্দেশ্যহীনভাবে। নিজেকে নিজেই বুঝতে পারছে না ইরাম। সে তো পণ করেছিল নিজের কেরিয়ার গড়া পর্যন্তই এই সম্পর্ক সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে, অথচ আজ একটা দিন তার সমস্ত অনুভূতিকে এভাবে বদলে দিল কিভাবে? অভিমান কেন হবে তার? সাইবান তার প্রশংসা করলো কি না করলো, বললো কি না বললো, তার সাথে থাকলো কি না থাকলো, এতে তো তার কিছুই যায় আসার কথা না। অন্তত এতদিন কিছুই যায় আসতো না, কিন্তু আজ এমন অস্বস্তি কেন লাগছে? সাইবান শুধু এক কেবিন থেকে অন্য কেবিনে গিয়েছে, এইটুকু কাণ্ডে এত দূরত্ব কেন অনুভূত হচ্ছে? কি হয়েছে তোর ইরাম? নিজেকে নিজে প্রশ্ন করল রমণী, অথচ উত্তর মিলল না। সে কি দুর্বল হয়ে পড়ছে? এই দুর্বলতার পরিণতি কি ভয়ঙ্কর নয়? অজান্তেই ইরামের পা দুটো তাকে ঠিকই রয়্যাল কেবিনের দিকে নিয়ে গেল। সে টের পেল মাঝপথ পর্যন্ত পৌঁছে। এখানে কি করছে সে? সাইবানের ঠিকানায় কেন এসে দাঁড়ালো? ইরাম আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে গেল। চলে যাওয়া দরকার তার, কিন্তু পারল না। সামনের একটি দৃশ্য তাকে থমকাতে বাধ্য করল। অদূরে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তিতলি। মেয়েটির ভঙ্গিমা কেমন যেন, মাথাটা নুইয়ে আছে, শরীর হালকা দুলছে, চুলগুলো খোলা, তীব্র বাতাসে ঘুরপাক খাচ্ছে। ইরাম পায়ে পায়ে এগিয়ে গেল। কিছু একটা অদ্ভুত লাগছে তার কাছে, তাই আলতো করে হাত রাখল সে তিতলির কাঁধে। তিতলি? তিতলি মুখ তুলে ইরানের দিকে তাকালো। তখনই রমণী টের পেল একটা কটু ঘ্রাণ। তিতলির চেহারায় টকটকে লাল ভাব, চোখে ধোঁয়াশা। বুঝতে সমস্যা হলো না ইরামের, মেয়েটা ড্রাঙ্ক। না চাইতেও চিন্তা হলো তার। তুমি কেবিনের বাইরে কি করছো এই অবস্থায়? বিপদ হলে আমার সাথে আসো। তিতলির একটা হাত ধরে ইরাম টানল, অথচ মেয়েটাকে এক চুল নড়াতে পারল না। তিতলি একটা ঝটকা দিয়ে উঠল, ইরামের হাতটা ছিটকে গেল। নিজেকে খুব চালু মনে করেন আপনি, তাই না? তিতলি গর্জে উঠল। মাদকের প্রভাবে তার জিভ চড়িয়ে গিয়েছে, হালকা টলছে সে। ইরাম ঘুরে দাঁড়ালো, শক্ত গলায় বলল, তুমি এখন কথা বলার অবস্থায় নেই, আমার সাথে চলো এক্ষুনি। আমাকে আদেশ করার আপনি কে? আমি কি করব না করব, কোথায় থাকবো না থাকবো, কাকে ভালোবাসবো না বাসবো বলে দেওয়ার আপনি কে? কিউ বিচ!
ইরাম হাত মুঠো পাকিয়ে ফেলল, নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করল। সে বুঝতে পারছে তিতলির মাথা ঠিক নেই। সে কি বলছে তা হয়তো নিজেও জানে না। একটি নিঃশ্বাস ফেলেই নিজেকে নিয়ন্ত্রণ করে ইরাম এগোনোর চেষ্টা করল। ফাইন তিতলি, কাম ডাউন। আমি তোমার ক্ষতি করতে আসিনি। কেমন হয় যদি আমরা কেবিনে ফিরে এরপর কথা বলি? ক্ষতি করেননি? আমার জীবনের একমাত্র ধ্যান জ্ঞানকে কেড়ে নিয়ে বলছেন ক্ষতি করেননি? নাটকবাজ, মিথ্যাবাদী, হোম ব্রেকার। ইরামের দৃষ্টি শক্ত হয়ে গেল। স্টপ ইট তিতলি, স্টপ ইট রাইট নাও। তিতলি টলতে টলতে কয়েক পা এগিয়ে মুখোমুখি দাঁড়ালো ইরামের। চোখে চোখ রেখে বলল, করব না স্টপ। আপনি করেছেন। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার যিনি আজ আমার কাছে নেই। শুধুমাত্র আপনার জন্য আমি আমার ভালোবাসা পাওয়ার আগেই হারিয়ে ফেলেছি। কেন এসেছেন আপনি? যে গর্তে ছিলেন সেখানেই থাকতেন, কেন আমাদের মাঝে এসে দাঁড়ালেন? হুট করে ইরামের গায়ে জড়ানো সাইবানের জ্যাকেটটা দেখে তিতলির চোখ ঝলসে উঠল। হাত বাড়িয়ে কলার আঁকড়ে ধরল সে, হুঙ্কার দিয়ে উঠল, কেন কেন কেন? শুধু আপনিই কেন? কেন আমার যিনি শুধু আপনাকেই চাই? কেন ও আমায় দেখেও দেখে না? আমার অনুভূতির কোনো দাম নেই ওর জগতে, শুধু আপনি। ওর শয়নে, স্বপনে, মরণে, জীবনে শুধু ইরাম, ইরাম আর ইরাম। কেন? আমি কি দোষ করেছি? আমার আমার জায়গাটা হাতিয়ে নিলেন কেন আপনি? শুরু থেকে ওর সাথে আমি ছিলাম, আপনি ছিলেন না। তিতলি, আমার কথা। না না না, আপনি ছিলেন না ওর সাথে, আপনি ছিলেন না। আপনার কোনো অস্তিত্ব ছিল না ওখানে। যিনি যখন চুরমার হয়ে ভেঙে গিয়েছিল তখন তিল তিল করে নিজেকে গড়েছিল। আপনি ওর পাশে ছিলেন না, আমি ছিলাম। আমি ওর হাত ধরেছি, ওর বুকে সাহস দিয়েছি, ওকে আগলে নিয়েছি। আপনি কিছুই করেননি, অথচ আজ সব কিছুই আপনার। তিতলির হাত দুইটি চেপে ধরেও ছাড়াতে পারল না ইরাম। পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে মেয়েটি। শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। চোখ উপচে অশ্রু গড়াতে শুরু করেছে। ইরাম একটা ধমক দিতে বাধ্য হলো। নিজেকে সামলাও, তোমার মাথা ঠিক নেই। আমার মাথা আপনি ঠিক থাকতে দেননি। আপনি আমার থেকে সব কেড়ে নিয়েছেন। যে জিনিস আপনি গড়েননি সেই জিনিস আমার থেকে চুরি করেছেন। আপনি আপনার এক্সের সাথে মজায় মজায় থেকেছেন, যখন শুধু আমি ছিলাম জিনির পাশে। ইরামকে ঝাঁকিয়ে কেঁদে চিৎকার করে উঠল তিতলি। আমার যিনি ভাঙতে ভাঙতে আর নিতে না পেরে সুইসাইড করতে গিয়েছিল, নিজেকে মেরে ফেলতে চেয়েছিল। আপনি ছিলেন না ইরাম, তখন আপনি ছিলেন না ওর পাশে, আমি ছিলাম। বরফ হয়ে গেল ইরাম। তিতলি চিৎকার করে অনেক কিছুই বলে গেল এরপরও, অথচ তার মাথায় আর কিছুই ঢুকল না। ওই একটা শব্দই তার কানের ভেতর ঘুরপাক খেতে লাগলো। সুইসাইড আর তহতে আলাদিন। ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছলে মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাণটি কেড়ে নেয়ার চিন্তাভাবনা করতে পারে ইরামের জানা নেই। সে এই বিষয়টির ঘোর বিরোধী। জীবনে এমন কোনো সমস্যা থাকা সম্ভব নয় যার জন্য নিজেকে শেষ করে দিতে হয়। থাকলে সে নিজেও কবেই শেষ হয়ে যেত। আদতে নিজের প্রাণ ধ্বংস করা মানুষগুলো কি জিতে যায় নাকি হেরে যায়? তিতলির কথা শুনে এমন হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো ইরামের মাথায়। দু হাতে মুখ চেপে তার সামনে কাঁদছে মেয়েটি। সাইবান, অমন শক্ত একটা ছেলের সঙ্গে সুইসাইড বিষয়টা কি আদৌ মানানসই? কিন্তু গভীরভাবে ভাবলেই অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। সেই মায়াবী, বোঝদার, স্বপ্নীল ছেলেটার হঠাৎ এমন বেপরোয়া হয়ে ওঠা, দায়িত্ব ভুলে বাউন্ডুলে জীবন বরণ করে নেয়া, এসব কি এমনি এমনি হয়েছে? মাঝখানের অনেকগুলো বছর ইরামের অজানা। কি হয়েছিল সেই সময়টায় যখন সে সাইবানের পাশে ছিল না? এতটাই দুর্বিষহ হয়ে গিয়েছিল সবকিছু যে এর চাইতে মৃত্যুকে আগলে নেওয়া সহজ মনে হয়েছিল ছেলেটার কাছে। তিতলি, হঠাৎ চাপা গর্জনে ইরাম চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো। পিছন ফিরে তাকাতেই দেখতে পেল দাঁড়িয়ে আছে অনুরাগ। চেহারায় অসম্ভব একটা ক্রোধ। এই ছেলেকে এমনভাবে রেগে যেতেই প্রথম দেখল সে। হন হন করে এগিয়ে এসে খপ করে তিতলির কবজি আঁকড়ে ধরল সাইবানের সবচেয়ে কাছের বন্ধুটি। অনুরাগের চোখ থেকে আজ ঘুম বিদায় নিয়েছে। সাইবান বেশ কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়লেও তার আর ঘুম হয়নি। চুপ করে শুয়েছিল। তখনই 2 তলা থেকে নিঃশব্দে তিতলিকে নেমে আসতে লক্ষ্য করেছে সে। কাউকে কিছু না বলে চুপচাপ মেয়েটি কেবিনের বাইরে চলে গিয়েছিল। অনুরাগ ভেবেছিল হয়তো তার মতোই ঘুম আসছে না বিধায় বাইরে বাতাস খেতে গিয়েছে।
কিন্তু বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তিতলি না ফেরায় সে আর শুয়ে থাকতে পারেনি। ধীরে সুস্থে উঠে বাইরে এসেছে। করিডোর ধরে এগোনোর কিছুক্ষণ পরেই কাঁদতে কাঁদতে চিৎকার করে বলা তিতলির কথাগুলো কানে গিয়েছে তার। তোর মাতলামি করা ছুটিয়ে দেব আজকে আমি। এখনই তোর বাবাকে ফোন করছি। বরিশালের ঘাটে পা দিতে মাত্র ফেরতে লঞ্চে তোকে যদি ঢাকা ফেরত না পাঠিয়েছি। দাঁত কিরমির করল অনুরাগ। ফোঁপিয়ে কেঁদে উঠল তিতলি। হ্যাঁ, সব তো আমারই দোষ। তোরা শুধু আমাকেই পাস বলির পাঠা বানাতে। আমিই ভিলেন, আমিই গুড্ডি। তোরা বাকি সবাই দুধে ধোয়া তুলসী পাতা, ঠিক আছে? নিজের হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল তিতলি। লাল হয়ে ওঠা টলটলে অশ্রু সজল চোখে অসম্ভব রাগ এবং অভিমান নিয়ে শেষ একবার ইরামের দিকে তাকালো সে। ইউ ডোন্ট ডিজার্ভ জিনি, ইউ হেয়ার মি, ইউ ডোন্ট ডিজার্ভ টু বি হিজ ওয়াইফ। এটুকুই, আর দাঁড়ালো না তিতলি। সামান্য টললেও দ্রুত হেঁটে কেবিনের দিকে চলে গেল। প্রথমটায় অনুরাগ তাকে অনুসরণ করতে চাইলেও ইরামের গুরুতর অভিব্যক্তির দিকে চেয়ে শেষমেশ থমকে গেল। তিতলি আড়াল হয়ে যেতেই পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। ভাগ্য ভালো, তিতলির চিৎকারে অতি বিশেষ জোর না থাকায় লঞ্চের অন্যান্য যাত্রী কিংবা কেবিন স্টাফরা ছুটে আসেনি। ঢেউয়ের তালে দুলছে লঞ্চ। খুব সম্ভবত এখন বিশেষ উত্তাল কোনো নদীর অংশ বেয়ে এগোচ্ছে, যেখানে ঢেউ বেশি শক্তিশালী। ইরাম রেলিং ধরে নীরবে দাঁড়িয়ে থাকল। অনুরাগও একেবারেই চুপ। যে বিষয়টাকে সাইবান বহু বছর আগে কবর দিয়ে দিতে বলেছিল, সেই বিষয়টাই আজ তার স্ত্রীর সামনে উন্মোচিত হয়ে গিয়েছে। বন্ধু হিসাবে তার কি করা উচিত, কি বলা উচিত ভেবে দ্বিধায় ভুগছে সে। বেশ অনেকটা সময় বাদে মুখ খুলল ইরাম। তিতলি সত্যি বলেছে। রমণী প্রশ্ন করেনি, স্রেফ একটি বাক্য উচ্চারণ করেছে। অনুরাগ কিছু বলল না, চুপ করে রইল। তার নীরবতাই ইরামকে শতভাগ নিশ্চিত করল। সবাই জানে, শুধু আমি জানি না। একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের চুলে আঙুল বোলালো ইরাম। অনুরাগ তৎক্ষণাৎ জানালো, কেউ জানে না, সামিয়া আন্টি, আহমদ আঙ্কেল না, শুধু আমি, সারিকা আর তিতলি জানে। এবার সত্যিই অবাক হলো ইরাম। সাইবান এমন একটি গর্হিত পদক্ষেপ নিয়েছিল, সেটা সামিয়া পর্যন্ত জানেন না। ইরামের দ্বিধা বুঝতে পারল অনুরাগ। একটা দীর্ঘশ্বাস ফেলে জানালো, তখন কেউ বাড়িতে ছিল না। সামিয়া আন্টি সেমিনারের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন, আর আহমদ আঙ্কেলও বিজনেস ট্যুরে গিয়েছিলেন। তুমি জানলে কিভাবে? অনুরাগ একটি ঢোক গিলে উত্তর করল, সারিকা ফোন করেছিলেন। সাইবান তখন রুমের দরজা বন্ধ করে বসেছিল। আর তিতলি? অনুরাগ ঘাড়ে হাত খসল। ওকে বলার প্ল্যান ছিল না, কিন্তু দাগ দেখে ফেলছিস পরে। কিসের দাগ? ইরাম অত্যন্ত ঠান্ডা গলায় জিজ্ঞেস করে যাচ্ছে। অনুরাগ তাতে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে বারবার। কতটুকু প্রকাশ করা উচিত, কতটুকু না, জানে না সে। তাই কথা ঘুরিয়ে বলল, আমি সরি, সাইবানের প্রমিস করেছিলাম কখনো এই বিষয়ে না মুখ খুলবো না তো কথা বলবো। একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে কপাল ঘষল সে। কিন্তু যেহেতু বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে সামনে এসে গিয়েছে, তখন যদি আপনি জানতে চান আমি। না। অনুরাগ কথা শেষ করার আগেই শীতল গলায় বলল ইরাম। তাতে বান্দা থমকে গেল। প্রসারিত দৃষ্টিতে বিস্ময় নিয়ে তাকালো। ইরাম ঘুরে দাঁড়িয়ে অনুরাগের মুখোমুখি হল। আমি তোমার কাছ থেকে কিছুই জানতে চাই না অনুরাগ। যদি জানতেই হয়, আমি আলাদিনের কাছ থেকেই জানতে চাইব। অবাক না হয়ে পারল না অনুরাগ। এমন একটা বিষয় সামনে আসার পরেও ইরাম শান্তভাবে গ্রহণ করছে, ঘাঁটাঘাঁটি করে কিছুই জানতে চাইছে না। ব্যাপারটা হজম করতে তাকে বেগ পোহাতে হলো। তবে কেন যেন বুকের ভেতর একটা ভালো লাগা ভর করল। ইরামের প্রতি আলাদা একটা সম্মান সৃষ্টি হলো। আই রেসপেক্ট প্রাইভেসি। হতে পারে মানুষটা আমার সবচেয়ে কাছের, কিন্তু তারও প্রাইভেট লাইফ বলে একটা ব্যাপার আছে। সে যখন আমায় কিছু বলেনি, এর অর্থ সে চায় না আমি জানি, কিংবা আমি এখনো তার কাছে ওই পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারিনি যে পর্যায়ে গেলে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশের দ্বিধা হয় না। রমণীর কথাগুলো শুনে অনুরাগের অশান্ত হৃদয়ে শান্তির প্রলেপ পড়ল বুঝি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ইরাম গভীর গলায় বলল, আজকে যা হয়েছে সেসব আলাদিনকে জানানোর প্রয়োজন নেই। আমি এটাও চাচ্ছি না ও চাপে পড়ে আমার কাছে এসে মুখ খুলুক। আজকের কথা যদি আগামীকাল তিতলি ভুলে যায় তাহলে ভালোই, যদি না ভুলে ওকেও জানিয়ে দিও আসছি। শুভরাত্রি। এটুকুই।
ইরাম আর দাঁড়ালো না, হেঁটে হেঁটে নিজের কিবিনের দিকে চলে গেল। অনুরাগ ঠাঁয়ে দাঁড়িয়ে রইল। নদীর বাতাসের ঝাপটা এসে তার পরনের টি শার্ট, কপালে ছড়িয়ে থাকা চুল সবকিছু এলোমেলো করে দিল। ইরামের চলে যাওয়া পথের দিকে চেয়ে রইল সে। পরক্ষণে অতি সূক্ষ্ম একটি মায়াবী হাসি ফুটল তার ঠোঁটে। চুলে আঙুল চালিয়ে সে আপন মনে ফিসফিস করল, তুই জীবনে জিতে গেছিস ব্রো। উদ্ভট সব চিন্তার কারণে ইরাম সারা রাত আর দুই চোখের পাতা এক করতে পারেনি। উল্টে পাল্টে স্মৃতির পাতা ঘেটেছে। কোথায় ভুল হয়ে গেল, কোথায় হিসাবটা গরমিল হলো? সাইবান এবং ইরামের সম্পর্কটা ছোটবেলায় ভাই বোনের থেকে বেশি কিছু ছিল। ইহান এবং রাহাতও ইরামের অতটা কাছাকাছি ছিল না যতটা ছিল সাইবান। ছেলেটা তাকে কেমন ভাবত সে জানে না, কিন্তু তার সকল না বলা কথা, অনুভূতি, আবেগ, ইচ্ছা, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছুই ইরামের জানা ছিল। স্কুলে একটা পেন্সিল হারানো থেকে শুরু করে সামিয়ার থেকে লুকিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়ার মতন ব্যাপার নির্দ্বিধায় সে ইরামকে বলতো। বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ, নাকি অন্য কিছু? কি ছিল তাদের মাঝে? আজ সত্যি ইরামের মনে প্রশ্ন জাগল। এতটা কাছের মানুষ থেকে এতটা দূরের হওয়া যায়? কেমন যেন অপরাধ বোধ হলো বুকের ভেতর। জীবনযুদ্ধে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল সে যে তার ন্যাওটা ছেলেটা শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক হতে হতে বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে চলে গেল। এত কিছু মোকাবেলা করলো, অথচ সে টেরটুকুও পেল না। পায়নি নাকি পাত্তা দেয়নি? সামিয়ার সাথে মুন্সিবাড়ির সম্পর্ক খারাপ হওয়ার পর থেকেই দুই পরিবারের দূরত্ব বেড়ে গিয়েছিল, কিন্তু ইরাম তো কখনো সেসব দূরত্ব মানতে চায়নি। তবে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল কখন, কোথায় সমস্যা হলো? সামিয়া এবং ইরামের মা লামিয়া দুজন সৎ বোন। লামিয়া ছিলেন বড়। তার মায়ের মৃত্যুর পর ইরামের নানা অর্থাৎ লামিয়ার বাবা আরেকটি বিয়ে করেছিলেন। সেই ঘরের মেয়ে সামিয়া। তারা শুধু দুইজন বোন, কোনো ঘরেই ছেলে হয়নি। এজন্য অধিকাংশ সম্পত্তি সামিয়াদের চাচার ছেলেদের কাছে চলে গিয়েছিল। তবে ইরামের নানা তার দুই মেয়েকে দুটি বাড়ি দিয়ে গিয়েছিলেন। একটি মুন্সিবাড়ি, যেখানে এখন রাহাতরা থাকে, অন্যটা রাস্তার ওপারের সামিয়ার বাড়ি। দুই পরিবারই শুরু থেকেই মধ্যবিত্ত ছিল। সামিয়া MBBS পাশ করার আগেই তার বিয়ে হয়ে যায়। তার স্বামী আহমদের অবস্থাও শুরুতে খুব বেশি ভালো ছিল না, তাই নবদম্পতি স্ত্রীর বাড়িতেই থাকতে শুরু করে। ধীরে ধীরে আহমদ ব্যবসা শুরু করেন। অনেক খারাপ দিন পেরিয়ে বহু বছর পরে তিনি সফল হন। এদিকে সামিয়াও তখন MBBS শেষ করে চাকরি নিয়েছেন, পাশাপাশি আরও বড় ডিগ্রির জন্য পড়াশোনা করছেন। তাদের অবস্থার উন্নতি হতে শুরু করে। পুরাতন বাড়ির জায়গায় আস্তে আস্তে নতুন দেয়াল ওঠে, নতুন ঘর ওঠে, নতুন গাড়ি আসে বাড়িতে। মধ্যবিত্ত অবস্থা বদলেই রূপ নেয় উচ্চবিত্তে। অপরদিকে ইরামের মা লামিয়ার সংসার তখনও একই জায়গায়। সরকারি চাকরিজীবী কিবরিয়া সাহেব অতি সৎ ব্যক্তি ছিলেন। ঘুষ, সুদ ইত্যাদি থেকে দূরে থাকতেন। সরকারি মূল বেতনেই 3 ছেলে মেয়েকে মানুষ করছিলেন। তাই সেখানে উচ্চবিত্ত হওয়ার আকাঙ্ক্ষা করা ছিল বিলাসিতা। হয়তো এ নিয়ে বোনের সঙ্গে কিছুটা হিংসা রেষারেষি ছিল লামিয়ার। ইরাম এখনো ঠিকঠাক জানে না কোথায় সমস্যা হয়েছিল। এমনকি সামিয়া আর লামিয়া যে সৎ বোন, এটাও ছেলে মেয়েদের কেউই জানত না। তবে কিবরিয়া সাহেবের মৃত্যুর পর যখন লামিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, সংসারের দায়িত্ব ইরামের উপর বর্তে যায়, তখন এই নিয়ে রেষারেষি রীতিমতো দক্ষ যুদ্ধে পরিণত হয়। লামিয়া তখন কিছুদিন ভালো থাকতেন, কিছুদিন বিছানায় পড়ে থাকতেন, মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। তার চিকিৎসা চলছিল। এমনই এক সময় যখন মাথাটা তার ঠিকঠাক ছিল, তখন সামিয়ার সাথে গোলযোগ বাঁধে তার। ইরাম জানে না কি হয়েছিল। সে শুধু দৌড়ে গিয়ে দেখতে পায় সামিয়াকে একের পর এক চড় ঘুষি মারছেন লামিয়া। এই নিয়ে রীতিমতো সালিশ বসে গিয়েছিল সমাজে। সেখানেই উঠে আসে চরম সত্যি, লামিয়া সামিয়া আপন বোন নয়। আহমদ নিজের স্ত্রীর অপমান মুখ বুজে সহ্য করেননি। সেই সালিশেই ইতি ঘটেছিল দুই বাড়ির আত্মার সম্পর্কের। মুন্সিবাড়ির মানুষগুলোর বিশ্বাস দোষ সামিয়ার, আবার ওই বাড়ির মানুষগুলোর বিশ্বাস দোষ লামিয়ার। যার যার বাবা মাকে রক্ষা করতে ছেলেমেয়েরাও দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। এভাবেই শেষ হয়ে গিয়েছিল সব। ইরাম অস্বীকার করতে পারবে না, শুরুতে তারও রাগ হয়েছিল। ওই বাড়ির মানুষগুলোকে তার সহ্য হতো না, কারণ আহমদ সালিশের ভরা মজলিসে তার বিধবা, মানসিক সমস্যায় ভোগা মাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে অনেক কথা বলেছিলেন। সেসব সারতে লেগেছিল মেয়ে হিসাবে। অজান্তেই সামিয়া, আহমদ, সারিকা সবার ওপরেই চাপা ক্ষোভ জমে গিয়েছিল তার। কিন্তু ওই একটা মানুষকে সে কোনোদিন ঘৃণা করতে পারেনি, আলাদিন। প্রথম প্রথম কষ্ট হতো ইরামের, যখন বিবাদের পর সাইবান আর তার কাছে যেতে পারত না। লামিয়ার পাগলামির কারণে কোনো বাড়ির মানুষ একে অপরের মুখ দর্শন পর্যন্ত করতে পারত না। এভাবেই দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় গা সোয়া হয়ে গিয়েছিল। যত বড় হয়েছে ইরাম, তত বোঝা বেড়েছে, দায়িত্ব বেড়েছে। তাই আর অনুভূতি নিয়ে ভাবার সুযোগ পাওয়া যায়নি। সময়ের কালে কবে, কোথায়, কিভাবে ছোটবেলার সেই মধুর সম্পর্কটা হারিয়ে গিয়েছে তা বিষাদপূর্ণ। একদম শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছিল ইরামের। হয়তো টেনে টুনে ঘন্টা 2 ঘুমিয়েছে।
ভারী চোখের পাতা, কালো জগৎ। ঠিক এমন সময়ই সে নিজের গালে আলতো স্পর্শ পেল, সঙ্গে মিষ্টি কিছু শব্দ। মর্নিং মর্নিং, ইউ দেয়ার। মুতে না মুতে না, তুই ছাড়া কেউ প্যান্টে মুতে না পোটলা। ইরাম চোখ পিটপিট করে তাকালো। ঘুম জড়ানো ধোঁয়াশা চোখ হালকা হতে কিছুটা সময় লাগলো। অতপর সে স্পষ্ট দেখতে পেল তার মুখের কাছে বসে আছে ইয়ান। ছেলের পিঠ ধরে বসিয়ে রেখেছে সাইবান। ইয়ান ঝুঁকে ইরামের গাল কামড়ানোর চেষ্টা করছে মাড়ি দিয়ে। জননীকে জাগানোর কি ভীষণ তাড়না! দৃশ্যটা এত আদুরে যে ইরামের ঠোঁটে মুহূর্তেই হাসির রেখা ছড়িয়ে পড়ল। কম্বলের ভেতর থেকে হাত বের করে সে ইয়ানকে টেনে নিজের বুকে ঠেকালো। মাথায় অসংখ্য স্নেহের চুমু দিতে দিতে বলল, আমার আব্বুটা আমাকে ঘুম থেকে তুলছে। কত বড় হয়ে গিয়েছে আমার বাবাটা। গুড মর্নিং। আমার আব্বুটা আমাকে ঘুম থেকে তুলছে? কত বড় হয়ে গিয়েছে আমার বাবাটা। গুড মর্নিং। ইরাম উঠে বসল বিছানায়। ইয়ান তার কাঁধে লেপ্টে রইল। আশেপাশে তাকাতেই সে দেখল ইতোমধ্যে কেবিনের ভেতর ব্যাগপত্র বের করে রাখা। বিছানার কম্বল বাদী অন্য সব কিছু গোছানো। চোখ কচলে তাকালো সে। সাইবান পুরো দস্তুর তৈরি, একটা ডেনিম জ্যাকেট আর ব্যাগি জিন্স পরনে, চুলগুলো ব্যাক ব্রাশ করে রাখা। এত সকালেও চেহারার ঔজ্জ্বল্য অসাধারণ, ঠোঁটে বিরাট হাসি। ওই হাসির দিকে চেয়ে ইরাম দ্বিধায় ভুগল। এমন অসাধারণ হাসির পিছনে হতাশা কিভাবে লুকিয়ে থাকে? লঞ্চ আর 10 মিনিটের ভেতর ঘাট দেবে। উঠে তৈরি হয়ে নিন। হালকা নাস্তা অর্ডার করেছি, এক্ষুনি চলে আসবে। আমি পোটলাকে রেডি করে দিচ্ছি। ইরাম বারণ করল না। সাইবান ইয়ানকে নিয়ে সোফায় চলে গেল। ব্যাগ খুলে একটা ভারী পোশাক, টুপি, মোজা বের করে নিল। বাইরে ঠান্ডা বাতাস আর বেশ সকাল হওয়ায় শীতের মতন আবহাওয়া। এই সচেতনতাটুকু ইতোমধ্যে সাইবানের মাঝে তৈরি হয়ে গিয়েছে লক্ষ্য করে ইরাম মুগ্ধ না হয়ে পারল না। ইয়ান তিরিবিরি করছে। সাইবান জামা পরাতে গেলেই পা তুলে শটান তার থুতনি বরাবর লাথি হাঁকিয়ে দিল বাচ্চাটা। ভ্রু কুঁচকে ফেলল সাইবান। পোটলা, তোকে পোটলায় বেঁধে বদনায় ফেলো কিন্তু। আর একটা লাথি দেওয়ার আগেই ছোট্ট পা খপ করে ধরে ফেলল সাইবান। হ্যাঁ, গুতো তোর সবচেয়ে পছন্দের। বড় হয়ে গুয়ে ট্যাঙ্কির মেথর হবি কনফার্ম। এক হাতে পকেট থেকে নিজের ফোন বের করল সাইবান। কিছু বের করে ইয়ানের পাশে রেখে দিল। ক্ষীণ একটা সুর ভেসে এলো। অদ্ভুত ভাষার একটা গান বাজছে। ইরাম ভাষাটা চিনতে পারল না, কিন্তু এইটুকু ঠিকই দেখল ছেলে তার শান্ত হয়ে গিয়েছে। ড্যাব ড্যাব করে ফোনের দিকে চেয়ে আছে এক দৃষ্টি, নড়চড় বন্ধ। সাইবান বিজয়ীর হাসি হেসে শুরুত করে তাকে জামা প্যান্ট পরিয়ে ফেলল। বাপকা বেটা। ইরাম বিছানা ছেড়ে উঠে এলো। ব্যাগ থেকে নিজের নতুন একটা জামা বের করে সাইবানের দিকে তাকালো। গতকাল এখানে ঘুমালে না যে? সাইবান এক মুহূর্তের জন্য জমে গেল। পরক্ষণে মাথা কাত করে ইরামকে দেখল। তার তীক্ষ্ণ ও গভীর চোখজোড়া নির্লজ্জভাবে ইরামকে আপাদ মস্তক পর্যবেক্ষণ করল। রমণী তাতে ঘাবড়ে গেল, কেন যেন লজ্জা বোধ করল হঠাৎ। জিভে ঠোঁট চিটি নিয়ে সাইবান উত্তর করল, গতকাল এখানে থাকলে আমি না নিজে ঘুমাতাম, না আপনাকে ঘুমাতে দিতাম। সারা রাত শুধু খেলতাম আর খেলতাম। কি খেলতে? ঢোক গিলে প্রশ্নটা করল ইরাম। তীর্যক হাসল সাইবান। টেস্ট ক্রিকেট খেলতাম। টি-20তে আমার পোষায় না। ধরফর করে উঠল ইরামের বুক। আর এক সেকেন্ডও সে দাঁড়ালো না। উল্টো ঘুরে হনহন করে হেঁটে বাথরুমের ভেতর ঢুকে গেল। সাইবানের দৃষ্টি তার অবয়বে ঘুরপাক খেয়ে গেল যতক্ষণ না সে সম্পূর্ণরূপে চোখের আড়াল হলো। পরক্ষণে আপন মনে হেসে সে ইয়ানের দিকে তাকালো, যে তখনও হাঁ করে ফোনের দিকে চেয়ে আছে। একটা আলতো চাপুর বসালো সে পুটলার পায়ে। খালি বাপের সম্পত্তির দিকে নজর না, শুনে রাখ পোটলা। 2টা জিনিস বাপের কাছ থেকে কোনোদিন হাসিল করতে পারবি না। 1 তামান্না, 2 তোর মা। রুমটা অন্ধকারাচ্ছন্ন। টেবিলের উপর জল করছে বেশ কয়েকটি মনিটর। সবগুলো মনিটরে একই চিত্র ভাসছে। এক সুদর্শন ছেলে ঠিক ক্যামেরার দিকে চেয়ে নিজের মধ্যাঙ্গুলি দেখাচ্ছে। তার রক্তাভ চেহারা, সেই চেহারায় ভৌতিক উত্তেজনা। অরণ্য এক নাগারে দেখে যাচ্ছে। দেখতে দেখতে তার মুখস্থ হয়ে গিয়েছে। ওই চেহারার খাঁজে খাঁজে কয় ফোঁটা রক্তবিন্দু, কয় ফোঁটা ঘাম আছে, সেসবও গোনা আছে তার। ভ্রুর মাঝে চকচকে পিয়ার্সিং, চেহারায় বেপরোয়া অভিব্যক্তি। সবটাই কেমন অশরীরী ক্ষমতার জানান দিচ্ছে। ক্ষমতা নয়, বোকামি। চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে অরণ্য দেখতে লাগলো। ভিডিও অন করে দিল। হালকা ঝাপসা ভিডিওতে সব দেখা গেল আবার শুরু থেকে।
ভাঙচুর, তাচ্ছিল্য, বিস্ফোরণ অরণ্য হাজার বারের উপর দেখে ফেলেছে, অথচ এখনো বুঝি মন ভরছে না তার। টেবিলের উপর পা তুলে দিয়ে হাতে রিমোট নিয়ে আয়েশ করে দেখছে সে। মৃদু শব্দ করে রুমে প্রবেশ করল কেউ। একটা কাঁচের বোতল রাখল টেবিলের উপর। পুরুষালী কণ্ঠে বলল, আর কতকাল শুধু দেখেই যাবেন বস? অ্যাকশন নেবেন না? হ্যাঁ, অরণ্য বাঁকা হাসল, সোজা হয়ে বসে বোতলটা হাতে নিল, এক কামড়ে ক্যাপ খুলে ঠোঁটে পুড়ে ফেলল। একদম অর্ধেক শেষ করে থামল সে। অতঃপর খসখসে হাসি হেসে বলল, দাবায় ঘোড়ার উস্কানিতে রাজার চাল দেয়াটা বোকামি জানিস না?